লেখিকা কাজরি মজুমদারের তুমি পাশে ছিলে বলে। আজ অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে যায় ঈশিতার। কেমন একটা অস্বস্তি হচ্ছিল। শাড়ির আঁচলটা শেখরের বুকের তলা থেকে আস্তে করে বের করে উঠে বসল ঈশিতা। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 3:10 বাজে। কিছুই ভালো লাগছিল না ঈশিতার। শেখরের গায়ের চাদরটা ঠিক করে দিতে গিয়ে শেখরের ক্লান্তিতে বেহুশ হওয়া মুখটা দেখে ঈশিতার খুব মায়া হচ্ছিল, আর হচ্ছিল নিজের স্বার্থপরতায় লজ্জা। কেন জানি আজ ঈশিতার ফেলে আসা দিনগুলো বারে বারে মনে পড়ছিল। কতগুলো বছর কেটে গেল, তবু আজও ঈশিতা ভুলতে পারেনি কৃষ্ণেন্দুকে। কৃষ্ণেন্দুর ভালোবাসা নয়, কৃষ্ণেন্দুর কাপুরুষতা। মনে হয় এই তো সেদিনের কথা। গরিব ঘরের ঈশিতার মধ্যে বড়লোক বাবার একমাত্র ছেলে কৃষ্ণেন্দু যে কি দেখেছিল তা হয়তো কৃষ্ণেন্দুও জানত না। ঈশিতা তখন সদ্য স্কুলের পাঠ শেষ করে বিএ ফার্স্ট ইয়ারে পড়ে। ঈশিতা ওর আর কৃষ্ণেন্দুর সম্পর্কে এত আনন্দে থাকত যে নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারত না। ঈশিতাও বাবা মায়ের একমাত্র মেয়ে। ঈশিতার বাবার এই সম্পর্ক পছন্দ ছিল না, কারণ উনি নিজের সামর্থ্য জানতেন। আর সেখানে কৃষ্ণেন্দুরা এত বড় লোক, কিন্তু ঈশিতার মা আর ঈশিতা ভবিষ্যতে ভালো থাকবে সেই স্বপ্ন দেখে। ঈশিতার বাবার প্রতিবাদে কানও দিত না। তখন ঈশিতার কৃষ্ণেন্দু যেন ভালোবাসায় আত্মহারা। ঈশিতার মনে যে ভয় ছিল না তা নয়, নানা বাহানায় ঈশিতা কৃষ্ণেন্দুকে তাদের ভবিষ্যতের পরিকল্পনার কথা জিজ্ঞেস করত। কৃষ্ণেন্দু কখনো বিয়ের স্বপ্ন দেখিয়ে, কখনো তো পরিস্থিতির সৎ ব্যবহার করে ঈশিতার ওষ্ঠে নিজের ওষ্ঠ ছুঁয়ে ঈশিতার কথায় বাঁধ দিয়ে দিত। ভালোবাসায় আর যৌবনের স্পৃহায় ঈশিতা সেই বাঁধ ভাঙার চেষ্টাও করেনি কখনো। কৃষ্ণেন্দুর বাবা সত্যভূষণ চ্যাটার্জি স্বভাবে খুব দাম্ভিক ছিলেন। অবশ্য দম্ভ করার মতো রূপ, অর্থ, বিদ্যা সবটারই যথেষ্ট অধিকারী ছিলেন তিনি। কখনোই তিনি ছেলেকে কোনো বিষয়েই শ্রেষ্ঠ করার চেষ্টা করেননি। ছেলের জীবনকে ঘুড়ির সুতোর মতো অনেকটাই ছেড়ে রেখেছিলেন, কিন্তু কখন, কোথায়, ঠিক সময়ে, ঠিক জায়গায় লাটাইয়ের সুতো টান দিতে হবে তা তিনি খুব ভালো করেই জানতেন। কৃষ্ণেন্দুর মা ছিলেন না। কৃষ্ণেন্দুর বাড়িতে চাকর বাকর ছাড়া সারাদিনে কেউই তেমন থাকতো না। ঈশিতার কৃষ্ণেন্দু মাঝে মাঝেই দুজন দুজনের বাড়িতে যাওয়া আসা করত। সেবারে কৃষ্ণেন্দুর জন্মদিনে কৃষ্ণেন্দুর বাবা বাড়িতে খুব বড় পার্টির আয়োজন করেছিলেন। সেখানে ঈশিতার আমন্ত্রণ ছিল না, তাই কৃষ্ণেন্দুর খুব ইচ্ছা ছিল তার আগের দিন ঈশিতার সাথে সে স্পেশালভাবে জন্মদিন পালন করবে। ঈশিতাও খুব খুশি ছিল, তাই ঠিক সময় ঈশিতা কৃষ্ণেন্দুর বাড়িতে পৌঁছিয়ে যায়। সেখানে কৃষ্ণেন্দুর ঘরে দরজা বন্ধ করে কেক কাটা, গান শোনা, গল্প করার সাথে সাথে নেমে আসে আবেগের স্রোত, স্পর্শ আর ভালোবাসার সেই স্রোত ভেঙে দেয় সমস্ত বাঁধ। সেই ভালোবাসায় ভেসে যায় দুজনের বর্তমান, ভবিষ্যৎ, ন্যায় অন্যায়ের বিচার। দুই ভালোবাসার মানুষের মাঝে এই দিনটা স্মরণীয় হয়ে থাকে। কৃষ্ণেন্দু কথা দেয় ঈশিতাকে যে পরের দিন তার জন্মদিনে সে বাবার কাছে ঈশিতাকে বিয়ে করার অনুমতিটা চেয়ে নেবে। কিন্তু সব সময় যেরকম ভাবা হয় তা হয় না। সেদিন রাতেই কৃষ্ণেন্দুর বাবার কানে ঈশিতার তাদের বাড়িতে এসে দরজা বন্ধ করে জন্মদিন পালন করার কথা পৌঁছে যায়। বড়লোক বাড়ির মালিকের কান ভারী করে বকশিস পাওয়ার লোভ কজনই বা ছাড়তে পারে। পরের দিন জন্মদিনে সবার সামনে কৃষ্ণেন্দুর বাবা ঘোষণা করেন যে ছেলের নামে উনি যে কোম্পানি খুলেছিলেন তাতে বেশ ভালো প্রফিট হচ্ছে, তাই সেই ব্যবসার যিনি পার্টনার তার মেয়ের সাথে কৃষ্ণেন্দুর বিয়ে ঠিক করেছেন। কৃষ্ণেন্দু আগে থেকে এসবের কিছুই জানত না। ঈশিতার প্রতি তার ভালোবাসা খাঁটি ছিল, তাই বাবার এসব কথা মেনে নিতে না পেরে পরের দিন সকালেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল কৃষ্ণেন্দু। ঠিক যেমন সিনেমায় হয় আর কি। যেখানে কৃষ্ণেন্দু ঈশিতাকে এত ভালোবাসে সেখানে কি করে সে অন্য কোনো মেয়েকে বিয়ে করবে?
কৃষ্ণেন্দু তার এক বন্ধুর বাড়িতে টানা 1 সপ্তাহ থাকার পর বুঝতে পেরেছিল যে সিনেমা আর বাস্তব কতটা তফাৎ। কৃষ্ণেন্দু বাড়ি থেকে বেরোনোর পর তার কাছে যে 2টো কার্ড থাকতো, তার বাবা সেই অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়েছিলেন। বড়লোকের ছেলের বিলাসিতা তো দূরের কথা, তার যখন নিত্যদিনের চাহিদা পূরণেরও উপায় বন্ধ হয়ে গিয়েছিল, তখন অঙ্কের হিসাবে তো বসতেই হয়েছিল কৃষ্ণেন্দুকে। একদিকে ছিল ঈশিতার ভালোবাসা, আরেকদিকে ছিল দুনিয়ার সব কিছু পাওয়ার সুযোগ। 1 সপ্তাহ পর কৃষ্ণেন্দু বাড়ি ফিরে বাবার সামনে নিজের ফোনের সিমটা বের করে ফেলে দেয়, কথা দেয় আর সে ঈশিতার সাথে কোনো সম্পর্ক রাখবে না। এদিকে কয়েকদিন ধরে ফোনে কৃষ্ণেন্দুর সাথে যোগাযোগ করতে না পেরে ঈশিতার মনে আগামী দিনের কুডাক ডাকা শুরু হয়। ঈশিতা কৃষ্ণেন্দুর সাথে দেখা করার অনেকবার চেষ্টা করেছিল, কিন্তু তখন ঈশিতা জানতই না যে কৃষ্ণেন্দুর বাবা কৃষ্ণেন্দুকে কলকাতার বাইরে শিলিগুড়িতে তার পিসির বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। ধীরে ধীরে ঈশিতা বোঝে যে কৃষ্ণেন্দু আর ঈশিতার সাথে সম্পর্ক রাখতে চায় না, কিন্তু মনের কোনো এক কোণে এই আশাও ছিল যে বাবার জন্য হয়তো কৃষ্ণেন্দু ঈশিতার সাথে সেই মুহূর্তে যোগাযোগ করতে পারছে না। হয়তো পরিস্থিতি ঠিক হলে কৃষ্ণেন্দু ঠিক ফিরবে ঈশিতার কাছে, তাই সে কৃষ্ণেন্দুর জন্য অপেক্ষা করবে। কিন্তু ইচ্ছা থাকলেও ঈশিতার অপেক্ষা করার আর কোনো সুযোগ ছিল না। সেই ঘটনার 2.5 মাস পর ঈশিতার শরীর খুব খারাপ হওয়ায় ঈশিতাকে ডাক্তার দেখানো হলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানান যে ঈশিতার কুমারী নেই, সে সন্তানের মা হতে চলেছে। তারপর ঈশিতার বাড়িতে থাকা মুশকিল হয়ে গিয়েছিল। উঠতে বসতে বাবা মার কটূক্তি ঈশিতাকে বাঁচতে দিচ্ছিল না। ঈশিতা ডাক্তারকে অনুরোধ করার পর উনি যখন বললেন যে অনেক দেরি হয়ে গেছে, তখন আর কিছু করা যাবে না, ওই সন্তানকে জন্ম দিতেই হবে, তখন ঈশিতা ভাবল এবার তো এই ব্যাপারটা সবাই জানবে, তখন কি হবে। তাই ঈশিতার কাছে মৃত্যুবরণ করে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ঈশিতার বাবা অনেক বছর ধরেই অন্য ওষুধের সাথে ঘুমের ওষুধ খেতেন। এছাড়া ঈশিতা জানত 2টো বাড়ি পরে ঈশিতার পাড়া 2টো জেঠুও ঘুমের ওষুধ খান। ঈশিতা খুব ঠান্ডা মাথায় ওনাদের কাছে বাহানা দেখিয়ে ওনাদের থেকে প্রেসক্রিপশন 2টো নিয়েছিল। ঈশিতা ঠিক করেছিল বিভিন্ন ওষুধের দোকানে গিয়ে আলাদা আলাদা প্রেসক্রিপশন দেখিয়ে 2 দিন ধরে অনেকটা ঘুমের ওষুধ জোগাড় করে তারপরে একসাথে খাবে। প্রেসক্রিপশন 2টো নিয়ে ঈশিতা প্রথম যে দোকানে গিয়েছিল, সেদিন দোকানটায় বেশ ভিড় ছিল। অসম্ভব টেনশন হচ্ছিল ঈশিতার। আসলে এর আগে এরকম কখনো কোনো চালাকি করতে হয়নি ঈশিতার। তাছাড়া এখন ঘুমের ওষুধ এমনি পাওয়া যায় না। প্রেসক্রিপশন দেখালেও এক দোকানে অনেক প্রশ্নও করে। তবে যতটা ঈশিতা ভয় পাচ্ছিল সেরকম কিছুই ঘটল না। প্রথম দোকানে তার বাবার প্রেসক্রিপশন দেখিয়ে খুব সহজেই ওষুধ পেয়ে যায়। শুধু দোকানদার জিজ্ঞেস করেছিল প্রেসক্রিপশনটা কার, যার উত্তরে ঈশিতা বাবার বলেছিল। পরের দোকানটায় আবার ভাগ্যক্রমে একদম ফাঁকা ছিল, শুধু 2 জন। ঈশিতা ওই দোকানে পাড়ার জেঠুর প্রেসক্রিপশনটা দেখিয়ে ওষুধ নিল। সেখানেও একই প্রশ্ন, পেশেন্ট আপনার কে হন? ঈশিতা খুব শান্তভাবে উত্তর দেয়, আমার জেঠু। 2টো দোকানে ওষুধ নিতে কোনো অসুবিধা না হওয়ায় ঈশিতার মনের ভয়টা একটু কাটিয়ে উঠেই পরের ওষুধের দোকানে যাওয়ার জন্য সবে একটু এগিয়েছে, অমনি পেছন থেকে একটা আওয়াজ এলো, একটু কথা ছিল আপনার সাথে। ঈশিতা পেছন ফিরে দেখে এক ভদ্রলোক ওই দোকান থেকেই হয়তো বেরিয়েছেন। দেখে মনে হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হবে বোধহয়। ঈশিতা ভ্রু কুঁচকে বলুন, একটা দেওয়ালের কোণার দিকে ইঙ্গিত করে, একটু ওদিকে চলুন, বলছি। ঈশিতা বিরক্তি প্রকাশ করে বলল, যা বলবেন এখানেই বলুন। ভদ্রলোকও ভ্রু কুঁচকে বলল, এখানে বললে ফাঁসবেন আপনি, ওদিকে চলুন। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ঈশিতার কেন জানি সন্দেহ হলো। মনে হলো লোকটা মজা করছে না। ঈশিতা কিছু না বলেই দেওয়ালের ওদিকে যেতেই ওই ভদ্রলোক বললেন, আপনার 2টো প্রেসক্রিপশন দেখি। কথাটা শুনে ঈশিতার বুকটা ধড়াস করে উঠল। কিসের 2টো প্রেসক্রিপশন? ভদ্রলোক বললেন, যেই 2টো প্রেসক্রিপশন দেখিয়ে আপনি স্লিপিং পিলস নিচ্ছেন। ঈশিতার মনের মধ্যে ভয়ে তোলপাড় হয়ে যাচ্ছিল, কিন্তু তবুও বাইরে তার কোনো রেশ মাত্র না দেখিয়ে
কিছু না বোঝার ভান করে বলল, আপনি কি বলছেন বুঝলাম না। না বোঝার মতো তো কিছু বলিনি। আপনি যেই দুটো দোকান থেকে ওষুধ নিচ্ছিলেন আমি ছিলাম। একটা কথা বলবো? এরকমভাবে এসব কথা বলতে মানে এক কাপ চা খাই চলুন, মানে কোথাও বসে? কী সব বলছেন বলুন তো? আমি আপনাকে চিনি না আর আপনার সাথে আমি চা খেতে যাব? চেনেন না তো কি? আসলে আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধগুলো এতটাই কমে যাচ্ছে যে আমরা সেগুলো ঠিকভাবে দেখাতেও পাই না, আর কেউ দেখালেও তার নিতে পারি না। দেখুন, আমার এখন অনেক জায়গায় যেতে হবে। আপনার কি মনে হচ্ছে আমি আজ এটা ভেবেই ঘর থেকে বেরিয়েছিলাম যে আজ আপনার সাথে দেখা করে একসাথে বসে চা খাবো? আর তাছাড়া আপনার কোথায় যাওয়ার আছে আমি জানি। আপনি জানেন কোথায় বলুন তো? আরও কিছু মেডিকেল শপে। ঈশিতার শুনেই বুক ধড়ফড় করতে লাগলো, কিন্তু তবুও বেশ বিজ্ঞের মতো হয়ে জিজ্ঞেস করলো, মেডিকেল শপ? কি বলছেন এসব? আপনি যে একগুচ্ছ প্রেসক্রিপশন নিয়ে বেরিয়েছেন স্লিপিং পিল জোগাড় করতে, তা আমি জানি। আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন। এভাবে কথা বলতে খারাপ লাগছে। আপনার চা খেতে যেতে অসুবিধা হলে পাশে বাচ্চাদের পার্কে চলুন, একটু কথা আছে। আপনার কাছে কোনো অপশান নেই। আপনি বারণ করলে আমি দুটো শপেই আপনার কথা জানিয়ে দেব। ঈশিতার মাথায় তখন কিছুই আসছিল না। লোকটা কি করে সব জানলো? বাইরে থেকে তো দেখে খারাপ মনে হয় না, কিন্তু আসলে লোকটা এরকম যে সুযোগ বুঝে এখন ঈশিতাকে ব্ল্যাকমেল করছে। কিন্তু যেতে তো হবেই। ঈশিতা কোথাও গিয়ে চা খাওয়ার থেকে পার্কের মতো খোলা জায়গায় বসাটা ঠিক মনে করলো। তাই ঈশিতার ইচ্ছায় শেষে পার্কের একটা সিটে গিয়ে বসলো দুজনে। ভদ্রলোক বলে উঠলেন, আমি বিশ্বরূপ মিত্র, আপাতত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আপনার নাম? ঈশিতা তখন নানা আশঙ্কায় সালোয়ারের ওড়না দিয়ে কপাল আর ঘাড় মুছছিল। তখনের জন্য ক্ষমা চাইছি। আপনাকে ভয় দেখানোর উদ্দেশ্য আমার একটুও ছিল না। আসলে জানি কোনো মহিলাকে বললেই অচেনা কোনো পুরুষের সাথে যাবে না, তাই আর কি। কথাটা শুনে ঈশিতার বুকের ওপর থেকে যেন একটা বড় পাথর সরে গেল। কিন্তু বিশ্বরূপের উদ্দেশ্যটা কিছুতেই বুঝতে পারছিল না। ঈশিতার চুপ করে থাকাতে বিশ্বরূপ আবার বলে উঠল, জানি আপনি খুব অবাক হচ্ছেন, কিছু হয়তো বুঝতেই পারছেন না। দেখুন, আমি আপনাকে কিংবা আপনার পরিবারের কাউকে চিনি না, আর আপনিও আমায় চেনেন না। সুতরাং আমায় নিয়ে আপনার ভয় নেই। তাই এবার বলুন তো, কি এমন হয়েছে যার জন্য আপনি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন? দেখুন, আপনি কিন্তু আমার ব্যক্তিগত কথা শেষ হওয়ার আগেই। ব্যক্তিগত আর রইল না যে, আপনি যখন প্রথম শপে গিয়েছিলেন আমি তখন আর 5টা লোকের মতোই দাঁড়িয়েছিলাম। কখন ওই ভিড়ে আপনি এসে দাঁড়িয়েছিলেন আমি খেয়াল করিনি, কিন্তু হঠাৎ আপনার দিকে আমার নজর গেল। যখন দেখলাম ফেব্রুয়ারির এত সুন্দর ওয়েদারেও আপনি দরদর করে ঘামছেন আর ঘাম মুছছেন, তবুও খারাপ কিছু ভাবিনি। মেডিসিনের লোক আমি, তাই ভাবলাম হয়তো আপনার হাই প্রেশার আছে, তাই আপনি এত ঘামছেন। তখন বরং মনে হচ্ছিল অন্যরা যেন আপনাকে ওষুধ নিতে আগে ছেড়ে দেন। তখনই শুনলাম আপনি বাবার জন্য ওষুধ নিচ্ছেন। আমরা জানি কেউ যদি কোনো ক্ষতিকারক ওষুধ অন্যের প্রেসক্রিপশানে নেয় তখন দোকানদার পেশেন্টের সাথে তার পরিচয়টা জিজ্ঞেস করে। যেহেতু আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাই আমাদের কাজই তো হলো ওষুধের দোকানে আর ডাক্তারদের কাছে যাওয়া। আপনি চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর, আমার কাজ হওয়ার পর, আমি যখন পরের শপে গেলাম সেখানে আপনাকে দেখে আমি অবাক। যেহেতু আপনি হেঁটে এসেছেন আর আমি বাইকে, তাই আমি পরে বেরোলেও আপনার আগেই এখানে পৌঁছে গিয়েছিলাম। আপনাকে দেখে আমি ভেবে পাচ্ছিলাম না যে আপনি তো ওখানে ওষুধ পেয়ে গিয়েছিলেন, তাহলে আবার এই দোকানে এলেন কেন? কিন্তু যখন এই দোকানেও আপনাকে পেশেন্ট আপনার কে হয় জিজ্ঞেস করলো, তখন আমি একদম শিওর হলাম যে সামথিং রং। তারপরে 2 2 4 মিলিয়ে আপনাকে ধরলাম। তাহলে বুঝলেন তো, এখন এসব আর ব্যক্তিগত রইল না। এটা কোনো মজা করছি না। আপনার ঘরে কে কে আছেন? বাবা আর মা। তারপরেও আপনি এত বড় কাণ্ড ঘটাতে যাচ্ছিলেন। ওদের বাঁচাতে চেয়েছিলাম। নিজেকে শেষ করে আপনি কি করে ওনাদের বাঁচাতেন? আমার আর কোনো উপায় নেই। আমাকে শুরু থেকে একটু বলবেন কি? আমি এসব খামখেয়ালি কথা বুঝি না। কৃষ্ণেন্দু আর আমার আলাপ হয়। ঈশিতার খুব কষ্ট হচ্ছিল ফেলে আসা দিনগুলো আবার এভাবে ব্যাখ্যা করে বলতে। এই কষ্ট, এই বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া যে কত কষ্ট, তা কি কেউ শুনলে আদৌ বুঝবে? তবু সবটাই বলল ঈশিতা। বাবা মায়ের তানা শুনতে শুনতে বাড়িতে আর টিকতে পারছি না।
এখন আমার নিজেকে শেষ করা ছাড়া আর কী বা করতে পারি? এ তো কোনো লুকোবার জিনিস নয়। বেশ কিছুক্ষণ দুজনে চুপ করে বসে তারপর বিশ্বরূপ বললেন, আপনি আমাকে কৃষ্ণেন্দু ঠিকানাটা দিন, আমি একবার ব্যাপারটা দেখে আসি। আপনি যাবেন মানে? হ্যাঁ, আগে আমি দেখে নিই আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না তো, তারপরে না হয় আপনি আপনার জীবনের সিদ্ধান্তটা নেবেন। কিন্তু কিন্তু কি ভাবছেন? আমি কেন এসব করতে চাইছি? হ্যাঁ, নিজের জন্য। নিজের জন্য মানে? সে যে কারণেই হোক, আপনি আত্মহত্যা করতে যাচ্ছেন জেনেও যদি আমি পাশ কাটিয়ে চলে যেতাম, তাহলে সারা জীবন একটা প্রশ্ন আমায় কখনো ঘুমোতে দিত না যে আমি একবার চেষ্টা করে দেখতে তো পারতাম, হয়তো বাঁচাতে পারতাম। আমায় বিশ্বাস করতে বলছি না, সন্দেহ মনে নিয়েই একবার কিছু করার সুযোগ দিন। কিছু করতে পারবো সে কথাও বলছি না, তবে আমার জন্য নতুন কিছু হারাবেন না, সেটুকু বলতে পারি। যার জীবনের সব তছনছ হয়ে গেছে, সে আর নতুন করে কী বা হারাবে? ঈশিতা কৃষ্ণেন্দুর বাড়ির ঠিকানার ফোন নম্বর বিশ্বরূপের ফোনে পাঠিয়ে দিল। বিশ্বরূপের কাছে ঈশিতাকে কথা দিতে হলো যে যতক্ষণ না বিশ্বরূপ কোনো খবর আনছে ততক্ষণ ঈশিতা আর কোনো ওষুধ কিনবে না। ঈশিতাও বিশ্বরূপকে জানায় যে 3 দিনের মধ্যে বিশ্বরূপ যদি কোনো খবর না আনে তাহলে ঈশিতার অপেক্ষা করবে না। ঈশিতার মুখে কৃষ্ণেন্দু আর ঈশিতার সব কথা শুনে বিশ্বরূপকে খুব ভাবায়। কৃষ্ণেন্দুর প্রতি ঈশিতার খাঁটি ভালোবাসা, বিশ্বাস করা, আর আজ এই অসহায়তায় নিজেকে শেষ করার চেষ্টা করা। শুধু ভাবলে তো হবে না, সময় বেশি নেই। তাই বিশ্বরূপ খুব ভালো করে খোঁজ খবর নিয়ে জানতে পারল কৃষ্ণেন্দু তার বাবার কাছে ভালোবাসা বেচে দিয়েছে নিজের বিলাসিতার জন্য। আর কৃষ্ণেন্দু যে এখন ওখানে থাকে না, তার বিয়ে অন্য কোনো মহিলার সাথে ঠিক হয়ে আছে, এই সবটা জানতে বিশ্বরূপের 1.5 দিন সময় লাগলো। তাহলে এবার কি উপায়? বিশ্বরূপের তো ঈশিতাকে বাধা দেওয়ার আর কোনো কারণই রইল না। অনেক ভাবার পর বিশ্বরূপ ঈশিতাকে ফোন করলো। খবর কিছুটা পেয়েছি, তবে সবটা নয়। আজ একবার দেখা করতে পারবেন? কি জেনেছেন ফোনেই বলুন। বলার জন্যই তো দেখা করতে বলছি। আপনি আমায় 3 দিন সময় দিয়েছেন, সুতরাং সেটুকু সময় তো আমাকে ঠিকমতো দিন। বিকালে যদি আপনার বাড়ির কাছাকাছি কোথাও দেখা করেন। না, আজ হবে না। মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। ও, কি হয়েছে ওনার? পেটের ব্যথায় বেশ কদিন ধরে খুব কষ্ট পাচ্ছে। ও, আপনার বাবা? না, বাবা যাবে না, আমি আর মা যাব। তাহলে তো কালকের দিনটাই শেষ। কাল বিকালে দেখা করতে পারবেন? কোথায়? আমি কাল ফোনে জানিয়ে দেব। আচ্ছা, আরেকটা কথা ছিল। বলুন। আপনার আপত্তি না থাকলে, মানে আপনার মা যদি কিছু মনে না করেন। কি বলছেন? না, আসলে আমি আপনাদের বাইকে ছেড়ে আসতে পারি। না থ্যাঙ্কস, আমার তো পোস্ট অফিসের পাশের গলির প্রথম বাড়িটা, বেরোলেই তো রিক্সা স্ট্যান্ড। ওকে, আমি কাল কখন কোথায় দেখা করব জানিয়ে দেব। আচ্ছা। পরের দিন সকাল বিশ্বরূপের কোনো ফোন আসেনি। ডাক্তার ঈশিতার মার অনেকগুলো টেস্ট করতে দিয়েছেন, তবে ডাক্তার সব শুনে আন্দাজে বলেই দিয়েছেন যে গলব্লাডারে হয়তো স্টোন হয়েছে। ওদিকে ঈশিতার বাবা নতুন সুর ধরেছেন যে ঈশিতাকে খুব শীঘ্রই বিয়ে দিতে হবে, নয়তো লোকে জানাজানি হয়ে গেলে ওনাদের ঘরের বাইরে বেরোনো মুশকিল হয়ে যাবে। ঈশিতা বাবার কথার কোনো প্রতিবাদ করেনি, কারণ আজকের দিনটা বিশ্বরূপের উত্তরের অপেক্ষায় ছিল। ঈশিতা বিশ্বরূপের ফোন না পেয়ে খুব অবাক হচ্ছিল, কারণ বিশ্বরূপ এতটা হালকা মনের ভাবতে পারেনি ঈশিতা। বিকাল অবধি যখন ফোন আসেনি, তখন ঈশিতা আবার মানসিক প্রস্তুতি নেয় পরের দিনের ওষুধের দোকানে যাওয়ার। যখন প্রায় সন্ধে হয়ে এসেছে, দরজার কড়া নাড়ার আওয়াজে ঈশিতা গিয়ে দরজা খুলে দেখে বিশ্বরূপ। ঈশিতা প্রচণ্ড ভয় পেয়ে খুব কম আওয়াজে, এ কি, আপনি এখানে? আপনি কি ভাবলেন আমার বাবা মাকে ঘুমের ওষুধের ব্যাপারটা বলে আমায় আটকাতে পারবেন? বিশ্বরূপ খুবই নর্মাল ভাবে, দেখুন, আমি জোর করে আসিনি, আপনার বাবা আসতে বলেছিলেন। কি, আমার বাবা? মিথ্যে কথা কেন বলছেন? আমার বাবা আপনাকে চেনেই না সেখানে। এত কিছু না বলে বাবাকে গিয়ে বলুন বিশ্বরূপ এসেছে। ঈশিতার বাবা ওয়াশরুমে ছিলেন, বেরিয়ে এসে, আরে এসো এসো বাবা। ঈশিতা তো হতবাক। আমি তো ভাবলাম আজ তুমি আর আসবে না,
চেয়ারে বসতে বসতে বিশ্বরূপ বললেন, কথা যখন দিয়েছি আসব, তখন তো। তুমি বসো, আমি ওর মাকে ডাকছি। ঈশিতার বাবা ভেতরে চলে গেল। ঈশিতা, কি করছেন বলুন তো? কি করতে চাইছেন? আপনার তো আমার সাথে দেখা করার কথা ছিল। আপনার মা আসুক, আমি সব বলছি। একটু জল পেতে পারি? ঈশিতা জল আনতে যেতে যেতেই ঘরে ঈশিতার বাবা মা এসে হাজির। ঈশিতা জল এনে দেওয়ায় বুঝল ততক্ষণে ঈশিতার মার সাথে বিশ্বরূপের পরিচয় হয়ে গেছে। বিশ্বরূপ ঈশিতার দিকে তাকিয়ে বললেন, বসুন, কথা আছে। গতকাল আপনি আপনার মাকে নিয়ে বিকেলে বেরিয়ে গেলে আমি আপনাদের বাড়িতে আপনার বাবার সাথে দেখা করতে এসেছিলাম। কিন্তু আপনি আমার বাড়ি চিনলেন কি করে? আপনি তো কাল বলেছিলেন পোস্ট অফিসের পাশের গলির প্রথম বাড়িটা। আপনি? হ্যাঁ, আমি কাল আপনার বাবাকে সব জানিয়েছিলাম। আমার সাথে আপনার কোথায় কিভাবে দেখা হয়েছিল। আমি আপনার বাবাকে এও জানিয়েছি যে আমি আপনাকে বিয়ে করতে চাই। প্রচণ্ড রেগে গিয়ে ঈশিতা উঠে দাঁড়িয়ে বলল, সমাজ সেবা করছেন, দয়া দেখাচ্ছেন? আপনার দয়ার কোনো দরকার নেই। এটাকে দয়া বলে না। দয়া নয় তো কি? এটাকে বলে মায়া। আপনার প্রতি আমার মায়া, ওই একই হলো। না, দুটো এক নয়। বিশ্বরূপ ঈশিতার মায়ের দিকে তাকিয়ে বললেন, আমার বাবাকে আমি জানিয়েছি। বাবা খুশি না হলেও বলছেন, তোমার ঠিক ভুল বোঝার যথেষ্ট বয়স হয়েছে। তুমি আরেকবার ভেবে দেখো। তারপরেও যদি মনে হয় তুমি ওখানে বিয়ে করবে, তাহলে আমার বাধা দেওয়ার কিছু নেই। ঈশিতা কিছু না বলেই ভেতরে চলে গেল। ঈশিতার মা সঙ্গে সঙ্গে একটু আসছি বলেই ভেতরে চলে গেলেন। ভেতরে গিয়ে মা প্রথমে ঈশিতাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তাতেও ঈশিতার সম্মতি না থাকায় পরে বেশ উচ্চ স্বরেই ঈশিতার ভালোবাসাকে পাপের আখ্যা দিয়ে ধিক্কার দিতে থাকেন। শব্দগুলো স্পষ্ট না হলেও সেই উচ্চ স্বর বিশ্বরূপের কানে পৌঁছালো। জোর করে কিছু হোক বিশ্বরূপ চায়নি, কিন্তু ঈশিতার জীবন এই জায়গায় এসেও ঈশিতা এভাবে রিয়্যাক্ট করছে তা দেখে বিশ্বরূপ যতটা না অবাক হয়েছিল, তার থেকেও দৃঢ়ভাবে বুঝেছিল যে ঈশিতা আজও কৃষ্ণেন্দুকে কতটা ভালোবাসে। নিজেকে খুব ছোট মনে হচ্ছিল বিশ্বরূপের। ঈশিতার বাবাকে একটু কাজ আছে বলে বেরিয়ে যায় বিশ্বরূপ। বিশ্বরূপের এইভাবে চুপ করে চলে যাওয়ায় ঈশিতার মনকে খুব ভাবায়। একটি ছেলে যে নাকি খুব সুন্দর দেখতে না হলেও, খুব ভালো চাকরি না করলেও, সে অনায়াসে একটি সম্ভ্রান্ত বাড়ির সুশ্রী মেয়েকে বিয়ে করতেই পারে। সেখানে ঈশিতার মতো মেয়ে কি আছে? সেখানে ঈশিতার না বাবা মায়ের অর্থ, না ঈশিতার গর্ব করার মতো তার কুমারিত্ব। তাহলে কিসের অহংকার, কিসের অপেক্ষা তার ভালোবাসার, কিসের এত বিচার বিবেচনা? সারা রাত ঈশিতা মনের সাথে লড়াই করে প্রায় ভোর রাতে তার চোখ দুটোর জল শুকিয়ে ঘুম নেমে আসে। পরের দিন একটু বেলায় ওঠে ঈশিতা। উঠে কাউকে কিছু না বলে ফোনটা নিয়ে সোজা ছাদে চলে যায়। ছাদের দেওয়ালে পিঠ ঘুরিয়ে বসে ফোন করে বিশ্বরূপকে। দুবার পুরো রিং হওয়ার পরও বিশ্বরূপ ফোন রিসিভ না করায় ঈশিতা ভাবল, 3বারের 12 যদি ফোন রিসিভ না করে তাহলে ও আর ফোন করবে না। 3বারের বার ফোন করতে বিশ্বরূপ ফোনটা রিসিভ করে। বলুন, একটু কথা ছিল। বলুন, আমি শুনছি। বাইক চালাচ্ছিলাম তাই ফোন ধরতে পারিনি। এখন সাইডে বাইক রেখে দাঁড়িয়েছি। সরি। কি জন্য? কাল আপনাকে ওরকম। সে ঠিক আছে, কি বলবেন বললেন? আমার এখন মাথা ঠিক নেই, তাই কাল আপনাকে। সে তো ভালো করেই বুঝেছি। শুনুন, কাল আপনার বাবা মার সামনে বলতে পারিনি। কৃষ্ণেন্দু এখানে নেই, বাইরে কোথাও কোনো আত্মীয়ের বাড়ি গেছে। এর বেশি কিছু জানতে পারিনি। আমার আপনাকে কিছু বলার আছে। হ্যাঁ, সেটাই তো তখন থেকে বলছি। বলুন। আপনি কাল আমাদের বাড়িতে যা বলেছেন তা ভেবেচিন্তে বলেছেন কি? এ জীবনে 3-4টে বিয়ে করার মতো আমার কোনো রকম ইচ্ছা নেই। তাই যখন একবারই বিয়ে করব, তখন ভেবেচিন্তে না করলে উপায় কি বলুন? আপনাকে কটা প্রশ্ন করার ছিল। বলুন। শুনতে হয়তো খুব খারাপ লাগবে, কিন্তু উত্তরগুলো দিতে হবে আপনাকে। সব প্রশ্ন একসাথে বলুন, তারপর আমি উত্তর দিচ্ছি। ঈশিতা কিছু মুহূর্ত চুপ থাকায়, কি হলো বলুন। কিভাবে বলবো মানে? যেটা বলতে পারছে না তাহলে থাক না সে কথা। না, উত্তরগুলো আমায় জানতে হবে। আপনি যে আমার সব জেনে বিয়ে করবেন, আমায় আপনি নর্মালভাবে গ্রহণ করতে পারবেন? মানে আমায় ছুতে আপনার? আর এই সন্তান আপনার না, আপনি জানেন। তবু আপনি কি এই সন্তানকে ভালোবাসতে পারবেন?
আর কিছু? আমার বাপের বাড়ির অবস্থা ভালো না, আপনি তো জানেন। আপনার বাড়িতেও তো কিছু আশা আকাঙ্ক্ষা থাকবে। তাহলে আপনি আর বিয়ে করলে আমায় এর মধ্যেই, মানে 1-2 সপ্তাহের মধ্যে বিয়ে করতে হবে। এত তাড়াতাড়ি আপনি হয়েছে নাকি আরও কিছু বাকি আছে? না, আর কিছু না। এবার বলবো? হ্যাঁ, আমায় বিয়ে করবে ঈশিতা। ঈশিতার সারা শরীরে যেন কেমন শিহরণ দিয়ে উঠল। বিশ্বরূপ কেমন মানুষ যে এসব বলার পরেও। উত্তরটা আমি জানি, তাও তোমার মুখে শুনতে চাই। আমার উত্তর আমি পাইনি। তোমার সব উত্তর আমি এখনই দেব। আগে তোমার উত্তরটা জানতে চাই। আমায় বিয়ে করতে পারবে? ঈশিতা হ্যাঁ বলতে পারেনি, তবে হুয়ের একটা শব্দ বের করে বুঝিয়ে দিয়েছিল সে এই বিয়েতে রাজি। এবার শোনো তাহলে, তোমার কৃষ্ণেন্দুর বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে সেটা কেউ বলতে পারল না। আমি তোমাকে আগেই খবর দিয়ে বিয়ের জন্য রাজি করাতে চাইনি, তাই আগে বলিনি। এবার বলি আমার কথা। আমি যখন বাবাকে তোমাকে বিয়ে করার কথা জানালাম, বাবা যেই দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল তা মুখে না বলা অনেক কথার ঊর্ধ্বে। বাবা আমাকে বাধা দেয়নি, ভালো করে ভাবতে বলেছিল। আমি অনেক ভেবেছি, তখন মনে হয়েছিল যে বাবার ওরকম রিয়াক্ট করাটা কোনো ভুল নয়। সত্যিই তো তোমায় পছন্দ করে বিয়ে করার আমার কাছে কোনো যুক্তি নেই। আমি চাইলে অন্য কাউকে বিয়ে করতেই পারি, কিন্তু তোমার সাথে প্রথম যে মুহূর্তে দেখা হয়েছিল আর তারপরে তোমার সব কিছু শুনে, তোমার এই বিপদে, তোমার অসহায়তায় আমার কেমন জানি একটা মায়া পড়ে গেছে। আমি চাইলে তোমার সাথে আর যোগাযোগ না রাখলেও পারতাম, কিন্তু তাহলে নিজের বিবেক হয়তো আমায় কোনোদিন শান্তির ঘুম ঘুমাতে দিত না। এবার বলি, তোমায় আর আগামী দিনের অতিথিকে গ্রহণ করার কথা, সেটা সময়ের উপর ছেড়ে দাও ঈশিতা। সময় সব ঠিক করে দেবে। তোমায় যদি ঘৃণা করার হতো তাহলে তোমায় বিয়ে করব কেন? তুমি তো কিছু লুকাওনি। আমি তো সব জেনেই তোমায় বিয়ে করতে চাইছি। আমাদের দুজনকে সময় দিতে হবে। পারবে না আমায় একটু সময় দিতে? আরেকটা প্রবলেম আছে। আবার কি? আমার কাকুর নাম আর আপনার নাম একই। সেটা কিসের প্রবলেম হলো? এরকম তো হয়ই, নামের মিল তো অনেকেরই থাকে। আরে বাবা, কাকুর নাম ধরে আমি কি ডাকতে পারি নাকি? কাকু তো গুরুজন। ও, তাহলে কি আমার নাম, পদবি, জাত সব পাল্টাতে হবে? কী সব বলছেন বলুন তো? মুচকি হেসে বিশ্বরূপ বললেন, 5 মিনিট সময় দিলাম। একটা নাম মনে করো, আর তারপর নামটা নিয়ে আপনি থেকে তুমিতে নামো। তারপর বলছি নেমে কি করতে হবে। কিছু মুহূর্ত দুজনেই চুপ। তারপর একটু গলা ঝাঁকিয়ে বিশ্বরূপ বললেন, বলো। শেখর। তারপর? নাম বললাম তো। তারপর কি বলবো? তোমার যা ইচ্ছা। আজ একটু যাবে? কোথায়? মন্দিরে যাব। আমার সাথে? নয়তো কি বলছি, আমার নাম নিয়ে পুরো লাইন বলো। আজ বিকালে আমার সাথে একটু মন্দিরে যাবে শেখর? 18 বছর পর ঘুমের মধ্যে শেখর ঈশিতাকে জড়িয়ে শুতে গিয়ে অনুভব করে ওখানে ঈশিতা নেই। চোখ বন্ধ করেই এদিকে ওদিকে হাতিয়েও ঈশিতাকে না পেয়ে চোখটা কোনো মতে খুলে দেখে বিছানার পায়ের দিকে ঈশিতা হাঁটু দুটো মুড়ে, মুখটা গুজে পর্দা দেওয়া জানলার দিকে তাকিয়ে আছে। এত সকালে ঈশিতা তো কখনো ঘুম থেকে ওঠে না। শেখর উঠে চাদরটা ঈশিতার গায়ে দেওয়াতে আচমকা ঈশিতা নড়ে ওঠে। শেখর মাথা চুলকাতে চুলকাতে বললেন, কি হলো? রাতে ঘুম হয়নি? কাল সন্ধে থেকে চুপচাপ দেখছি, কি হয়েছে? ঈশিতা গায়ের থেকে চাদরটা সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, এতগুলো বছর কেটে গেল, রুম্পু এত বড় হয়ে গেল, এখনো তুমি আমায় ক্ষমা করতে পারোনি? কি বলছো এসব? কি হয়েছে তোমার? তুমি জানো না কি হয়েছে? না, না জানার মতো তো কিছু দেখছি না। 27 বাইয়ে বাদুর তোলার দোতলা বাড়িতে যে উনি থাকেন, তুমি আগে আমাকে বলনি কেন? আর যখন বলোইনি তাহলে কাল আমায় ওই বাড়িতে পাঠালে কেন? তুমি গেলে না কেন? শেখর বললেন, ও মানে তুমি সব জেনেও? মাথা ঠান্ডা করে ভাবো। আমাদের হোম ডেলিভারির ব্যবসা মানে শুধু এই নয় যে আমরা টাকা নিই আর খাবার দিই। আজ আমাদের ব্যবসা যেই জায়গায় এসেছে তা একদিনে হয়নি। আমরা প্রচুর কষ্ট করেছি দুজনে। আজ গলির মোড়ে মোড়ে খাবার দোকান, কিন্তু তাও লোকে আমাদের খাবার নেওয়ার জন্য লাইন দেয় কেন? কারণ আমরা শুধু তেল ঝাল মশলার খাবার দিই না, তার সাথে অসুস্থ লোকেদের বিনা তেলে বিনা আলুতে স্পেশাল খাবারও দিই। তুমি নিজের হাতে সেগুলো রান্না করো। একসময় একটা বাড়িতে খাবার দেওয়ার জন্য তুমি রান্না শুরু করেছিলে, আর আজ আমাদের প্রতিদিন কত বাড়ি বা কত জনের খাবার পাঠাতে হবে আমরা নিজেরাই ভোরবেলায় ঠিকমতো জানতে পারি না। এখন তোমার সাথে 7 জন কাজ করে হোম ডেলিভারির। এই যে তুমি অসুস্থ বৃদ্ধদের জন্য
আলাদা রান্নার চল চালু করেছো, তার জন্য আজ এক কথায় আমাদের হোম ডেলিভারির খাবারই সবাই নিতে চায়। ওই বাড়ি থেকে যখন ফোন আসে আর আমি দেখা করতে যাই, ওনার কোনো এক আত্মীয় আমার সাথে টাকা পয়সা খাবারের কথাবার্তা বলেন। সেদিন আমি কিছু জানতাম না। পরের দিন যখন বাপিকে সাথে নিয়ে খাবার দিতে গিয়েছিলাম ওকে চিনিয়ে আসার জন্য, সেদিন আমি ওনাদের ঘরে কৃষ্ণেন্দুর পরিবারের ছবি দেখি। আয়াকে জিজ্ঞেস করায় বলে, যেই অসুস্থ বিছানায় শয্যাশায়ী ব্যক্তির জন্য আমরা খাবার পাঠাবো ওই ছবিটা তার ছেলের, তারা বিদেশে থাকে। বুঝলাম কৃষ্ণেন্দুর বাবা বিছানায় শয্যাশায়ী। সেদিনই তোমায় বলবো ভেবেছিলাম, কিন্তু মনে হলো বললে তুমি ওখানে আর খাবার পাঠাবে না। জানি একদিন ওই মানুষটাই তোমাকে রিজেক্ট করেছিল, কিন্তু আজ তার প্রতিশোধ নিয়ে কি লাভ? উনি তো এখন কিছু বোঝার ক্ষমতায় নেই। আর তাছাড়া ওখানে কৃষ্ণেন্দুরা থাকেও না। আয়া তো বলছিল যে ওনার মাঝে মাঝে খুব বাড়াবাড়ি হয়। কদিনই বার বাঁচবেন। বাপি ওর বোনের বিয়েতে দেশে যাবে বলাতে আমার খুব টেনশন হয়ে গিয়েছিল, কারণ এই দুটো দিন আমার কত দরকারি কাজ আছে তুমি জানো। তারপর ভাবলাম সত্যিটা কতদিন গোপন করব, আর সত্যি একদিন ঠিক বেরিয়েই আসবে, তাই আজই না হয় তুমি জানবে। ঈশিতার হাতটা নিজের হাতে নিয়ে বললেন, আমি জানি আমার বউ এত দুর্বল নয়, তাই আগে থেকে আর কিছু বলিনি। তুমি এটা ঠিক করনি। এখন তুমি যেভাবে সব বললে, আমি ওখানে যাওয়ার আগে আমাকে তোমার জানানো উচিত ছিল। তুমি জানো না, ওখানে যখন আয়া টিফিন বক্স খালি করতে ভেতরে গেল, তখন ওই ছবি দেখে আমি কি ভয় পেয়ে গেছিলাম। সরি। আচ্ছা ঠিক আছে, আমি যখন ভুল করেছি তখন আমার শাস্তি হলো আজ বউকে আর মেয়েকে নিয়ে KFC-তে যাব। আমার বউ তো ওখানে খেতে খুব ভালোবাসে। সরো, বেশি না চালাকি করো না। তুমি কি ভাবছো আমি কিছু শুনিনি? কি শুনেছো? কাল মেয়ে যে তোমায় বলেছিল যে বাবা কতদিন KFC-তে খাইনি, ভাবছো আমি শুনিনি? এখন আমার নাম করে মেয়ের রাস্তা ক্লিয়ার করছো। সকাল সকাল চটে যাচ্ছ কেন? বউয়ের কোলে মাথা রাখতে রাখতে শেখর বললেন, শোনো না, আজও খুব কাজের চাপ আছে। ব্যাস আজকের দিনটা তুমি ওই বাড়িতে খাবারটা দিয়ে এসো। কাল আর পরশু আমি যাব, তারপর তো বাপি এসেই যাবে। আমি তোমায় পরে ফোন করে দেব। তোমরা মা মেয়ে KFC-তে চলে যেও, আমি ডাইরেক্ট ওখানে যাব। ঈশিতা শেখরের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, দেখো তুমি যেটা করছো এটা ঠিক না। মেয়ে কিছু বললেই সঙ্গে সঙ্গে সেটা করো। ওকে একটু না শোনার অভ্যেস করাও। পরে শ্বশুর বাড়িতে গেলে ওরা যদি সঙ্গে সঙ্গে ওর চাহিদা পূরণ না করে, তখন তো সব ছেড়ে এখানে চলে আসবে। মোটেও না, আমাদের রুম্পু অনেক বুঝদার। আচ্ছা তুমি বলো তো সত্যি করে, আমরা কতদিন বাইরে খাইনি? আমাদের এখানে যতই সব খাবার বানানো হোক না কেন, তবুও তো মাঝে মাঝে এটা ওটা বাইরের খেতে ইচ্ছে করে। আর যতদিন বিয়ে হচ্ছে না ততদিনই তো আবদার শুনবো। তারপর তো দুই বুড়ো বুড়ি এই ঘরেই। আচ্ছা হয়েছে হয়েছে, এবার ছাড়ো। সবিতাদি এখনই আসবে। ওর তরকারি কাটাকাটি করতে করতে আমি স্নানটা করে নিই। তুমি ওর ঘুমিও না, তোমায় আজ তাড়াতাড়ি বেরোতে হবে তো। উঠছি বাবা উঠছি, আগে একটু চা তো করো। কলিং বেল বেজে ওঠায়, ওই যে নাম নিয়েছি আর এসে গেছে, উঠে পড়ো, আমি সবিতাদিকে চায়ের জল বসাতে বলছি। দুপুর 12:37। ঈশিতা 27 বাইয়ে বাদুরতলার দোতলায় উঠে বেল বাজানোতে দরজা খুললেন এক বেশ সুন্দরী মাঝবয়সী মহিলা। তার চোখ মুখেই বড়লোকের ছাপ। কাকে চাই বলতেই ঈশিতা টিফিন বক্সটা এগিয়ে দিল। উনি টিফিন বক্সটা না ধরেই আয়াকে ডাক দিলেন। আয়া এসে টিফিন বক্সটা ভেতরে নিয়ে গেল। গতকাল আয়া ঈশিতাকে ঘরে বসতে বলেছিল, কিন্তু আজ ওই মহিলা ঈশিতাকে কিছু না বলায় ঈশিতা দরজার বাইরে দাঁড়িয়ে রইল। গতকালই আয়া ঈশিতাকে মাসের হিসেবটা লিখে আনতে বলেছিল। আয়া ভেতর থেকে চেঁচিয়ে ওই মহিলাকে বলল হিসেবটা দেখে ঈশিতাকে টাকা দিয়ে দিতে, কিন্তু উনি তখন সোফায় বসে ফোনে কি করছিলেন। উনি উঠে একটুখানি এগিয়ে একটু জোরেই ডেকে বললেন, এই কৃষ, হিসাবটা দেখে একটু পে করে দাও না, বাইরে রান্নার বউটা দাঁড়িয়ে আছে। ঈশিতা একটু একটু শুনতে পেলেও আসলে কোনো শব্দই ঠিক করে বুঝতে পারিনি। মাথা নিচু করে দাঁড়িয়ে আবার হিসেবটা একবার মিলিয়ে নিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ দরজার সামনে চশমা পরা এক ভদ্রলোক এসেই, দেখেই কত বলে বাকিটা বলার আগেই, তুমি? ঈশিতাও মাথা তুলে দেখল চশমা পরা মাঝবয়স্ক লোকটি আর কেউ না, এ তো কৃষ্ণেন্দু। ঈশিতা মুখ ফিরিয়ে কাগজটা বাড়িয়ে দিল। কৃষ্ণেন্দু কাগজটা নিয়ে ঘরের ভেতরে তার স্ত্রীকে বেশ কিছু টাকার গুচ্ছ দিয়েই বলল, তুমি দিয়ে দাও, আমি একটু আসছি, বাইরে একটা কাজ আছে বলে তার স্ত্রী কিছু জিজ্ঞেস করার আগেই ঈশিতার পাশ কাটিয়ে নিচে চলে গেল। ঈশিতাও একটু হাঁপ ছেড়ে বাঁচল। কৃষ্ণেন্দু যে বিপদ আসলে পালিয়ে বেড়াতে পারে, এ আর ঈশিতার কাছে নতুন কি। টিফিন বক্স নিয়ে টাকা নিয়ে ঈশিতার স্বস্তির নিঃশ্বাস ফেলে নামতে নামতে ভাবল কাল থেকে আর ঈশিতাকে আসতে হবে না। নিচে নেমে দুপা হাঁটার পরই পেছন থেকে ডাক আসলো, ঈশিতা।
পেছন ফিরতে ঈশিতা দেখল কৃষ্ণেন্দু। ঈশিতা দেখেই তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো। কৃষ্ণেন্দুও তাড়াতাড়ি হেঁটে ঈশিতার পাশে চলতে চলতে, প্লিজ ঈশিতা, একটু কথা বলো। আর কখনো বলতে বলতে ঈশিতার ফোন বেজে উঠল। ঈশিতা ফোন তুলেই আস্তে করে ওয়েট বলেই দাঁড়িয়ে পড়ল। ফোনটা কাটলো না ঈশিতা। কৃষ্ণেন্দুর দিকে ফিরে, বলো কি বলবে। ঈশিতা, আমি তোমায় ছেড়ে যেতে চাইনি, কিন্তু পরিস্থিতি এমন ছিল। আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু বাবা আমার টাকা তোলার সব ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। আমি কি করতাম বলো? শেষে বাধ্য হয়ে বাবার কাছে ফিরে এলাম। এত বছর পর এসব কথার কোনো দরকার আছে কি? দরকার আছে। তুমি আমায় ক্ষমা করো ঈশিতা। আমি তোমায় ক্ষমা তো আমি অনেক আগেই করে দিয়েছি তোমায়। যাক, শুনে মনের থেকে একটা বড় বোঝা সরল। সেদিন তোমার পরিস্থিতি সত্যি খুব খারাপ ছিল কৃষ্ণেন্দু। তাহলে এবার আরও কিছু খারাপ পরিস্থিতির কথা শোনো। তুমি গা ঢাকা দেওয়ার পর আমি পাগলের মতো তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। তখনই শরীরটা খুব খারাপ হতে থাকে। ডাক্তার জানালো আমি মা হতে চলেছি। ঈশিতা, শুনে যাও শুধু। তখন মা বাবার সম্মানের কথা ভেবে আমার বিষ খাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তখন আমার সাথে এক বোকা লোকের আলাপ হলো। লোকটা এত বোকা যে একদিন আমার মুখে আমার সব কথা শুনে শুধু 3 দিনের আলাপে বলল আমায় বিয়ে করবে। ভাবো লোকটা কত বোকা। যেখানে তোমার সাথে আমার 2.5 বছরের সম্পর্কের পর তোমার সাথে বিছানায় শোয়ার পরও তোমার আমার জন্য মায়া হলো না। আর সে বলে নাকি 3 দিনের আলাপে তার আমার প্রতি এত মায়া হলো যে সে সব কিছু জেনেও আমায় বিয়ে করলো। সে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল, তাই তার পয়সায় ঠিকঠাকই সংসার চলতো। কিন্তু আমি যেহেতু খুব গরিব ঘরে মানুষ হয়েছি, আমার নিজের কিছু করার ইচ্ছা ছিল। মেয়েও তখন খুব ছোট, তাই তখন আমায় সেই বোকা লোকটা পরামর্শ দিল যেহেতু আমার রান্নার হাত খুব ভালো, তাই ঘরে হোম ডেলিভারির ব্যবসা শুরু করার জন্য। এবং এও বলল যে সে নাকি তার যথাসাধ্য আমায় এই ব্যবসায় সাহায্য করবে। বরাবর মানুষটা বোকা। অন্যের সন্তান ভেবেও মেয়েকে যা ভালোবাসে, মাঝে মাঝে আমি এই সত্যিটা ভুলেই যাই। ওই যে তোমায় বললাম না যে তোমাকে কবেই ক্ষমা করে দিয়েছি। আসলে কি জানো, তুমি আমায় এভাবে ফেলে না পালালে আমি এই বোকা মানুষের দেখাই পেতাম না। আর মেয়ে তার বাবা অন্তপ্রাণ। আশেপাশের সবাই মেয়েকে বলে বাপ সোহাগী। ঈশিতা, আমি কি একবার মেয়েকে না, আজকের পরে তুমি আমার আর আমার পরিবারের ধারে কাছে আসবে না। আমি তোমাকে ক্ষমা করলে কি হবে? পাপ বাপ কেউ ছাড়ে না। আমি যে পাপ করেছিলাম তার ভোগান্তি আমি ভুগেছি, আর তুমি যে পাপ করেছো তার ফল ভগবান তোমায় দিয়েছে। তাই হয়তো তোমার ঘরে কোনো সন্তান নেই। ঈশিতা, আমাদের ভালোবাসাকে পাপ বলছো? হ্যাঁ বলছি। সেই ভালোবাসা যদি খাঁটি হতো তবে তা পাপ হতো না, কিন্তু তাতে অনেকটা ফাঁক ছিল। যাক, চলি। কৃষ্ণেন্দু কিছু না বলে দাঁড়িয়েছিল। ঈশিতা একটু এগিয়ে গিয়ে আবার কৃষ্ণেন্দুর দিকে ফিরে এসে, তোমাকে সেই বোকা লোকটার আরেকটা কথা বলা হলো না। লোকটার কোনোদিনও তোমার মতো অর্থ প্রতিপত্তি ছিল না, আর এখনও তোমার সাথে তার তুলনা হয় না। তবে কি জানো, লোকটা সেই সময়ও কাপুরুষ ছিল না, আর আজও নয়। আজও তাই সব জেনেও তোমার বাবার খাবারের দায়িত্বটা নিয়েছে। আসি। ঈশিতা ফোনটা কানে দিয়েই, হ্যালো। তুমি ফোনটা ধরে রাখতে বললে কেন? দরকার ছিল তাই। এবার বলো তুমি কেন ফোন করেছিলে? সন্ধ্যায় কোথায় দেখা করব সেটার জন্য। থ্যাঙ্কস। কিসের থ্যাঙ্কস? তুমি আমাকে যদি ওই বাড়িতে না পাঠাতে তাহলে কৃষ্ণেন্দুর সাথে দেখা হতো না। ও কি ও বুদ্ধু, ওর সাথে দেখা না হলে যে বলতে পারতাম না আমার শেখর কেমন। ওর সাথে দেখা না হলে বলতে পারতাম না তুমি আমাদের জন্য কত লড়াই করেছো। বলতে পারতাম না রুম্পুর বাবা ভাগ্য কত ভালো। বলতে পারতাম না যে আমার শেখর ওর মতো কাপুরুষ নয়। সত্যি শেখর, তুমি পাশে ছিলে বলে জীবনটা আজ এত সুন্দর। গল্পটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু জানাবেন। আর লেখিকার ফেসবুকে একটি পেজ আছে, মনের কথা কলমে কাজরি মজুমদার, সেই পেজটিকেও ফলো করে দেবেন। সেখানেও আপনারা অনেক সুন্দর সুন্দর গল্প পড়তে পারবেন। আর হ্যাঁ, ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।